আচ্ছা, এটা কি ভাবা যায় যে আমাদের চারপাশের বিশাল বিশাল বিল্ডিংগুলো আসলে একদম পাথরের মতো স্থির থাকে না? হ্যাঁ, ঠিকই শুনছেন। বড় বড় স্কাইস্ক্রেপারগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয় যাতে ওরা প্রচণ্ড বাতাস বা ভূমিকম্পে কিছুটা হলেও দুলতে পারে। চলুন আজকের এই বিশ্লেষণে এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের পেছনের রহস্যটা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নটা তো সবার আগে মাথায় আসে, তাই না? যে এত উঁচু একটা কাঠামো, অথচ ঝড়ের দাপটে বা মাটি কেঁপে উঠলেও সোজা দাঁড়িয়ে থাকে। এর পেছনের বিজ্ঞানটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কম্পন বা ভাইব্রেশনকে খুব বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করার পদ্ধতির মধ্যে। পুরো বিষয়টা বুঝতে গেলে চলুন একটা খুব সহজ উদাহরণ ভাবা যাক। একটা দোলনা। ধরুন, দোলনাটা যখন আপনার দিকে ফিরে আসছে, ঠিক সেই মুহূর্তে যদি হালকা করে একটা ধাক্কা দেন, তাহলে কি হবে? ওটা দোলনই আরও বেড়ে যাবে। কিন্তু যদি ভুল সময়ে, মানে ওটা যখন দূরে যাচ্ছে, তখন ধাক্কা দেন, তাহলে দোলনিটা কমে আসবে। বিল্ডিংয়ের ক্ষেত্রেও এই টাইমিং, মানে ফ্রিকোয়েন্সি ধারণাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই টাইমিংয়ের খেলাতেই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল ভিলেন বা শত্রু, যার নাম অনুরণন বা রেজোনেন্স। সিভিল ইঞ্জিনিয়ারদের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হল এই অনুরণন নামের শত্রুকে হারানো। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। মানে প্রত্যেকটা বিল্ডিংয়েরও নিজস্ব একটা ভাইব্রেট করার ছন্দ আছে। ওকে, নাড়া দিলে ও একটা নির্দিষ্ট ছন্দেই কাঁপতে বা দুলতে চাইবে। এটা ওর নিজস্ব সিগনেচার টিউন বলতে পারেন। অনুরণন ব্যাপারটা ঠিক তখনই ঘটে যখন বাইরের কোনো ধাক্কার ফ্রিকোয়েন্সি, ধরুন বাতাসের ঝাপটা, বিল্ডিংয়ের ওই স্বাভাবিক কম্পাঙ্কের সাথে একদম মিলে যায়। এটা ঠিক দোলনাটাকে প্রতিবার সঠিক সময়ে ধাক্কা দেওয়ার মতো, যার ফলে দোলনাটা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিল্ডিংয়ের ক্ষেত্রেও ঠিক এটাই হয়, আর কম্পনটা সাংঘাতিকভাবে বেড়ে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। এই চারটার দিকে একবার তাকানো যাক। দেখুন, যখন বাইরের শক্তির ফ্রিকোয়েন্সি আর বিল্ডিংয়ের স্বাভাবিক ফ্রিকোয়েন্সি মেলে না, তখন বিল্ডিংটা সামান্য দোলে, যেটা স্বাভাবিক। কিন্তু যখনই দুটো ফ্রিকোয়েন্সি মিলে যায়, মানে অনুরণন হয়, তখন দোলনের মাত্রা বা অ্যাম্প্লিটিউড দেখুন বহু গুণ বেড়ে গেছে। আর এই পরিস্থিতিটাই একটা বিল্ডিংয়ের জন্য সবচেয়ে বিপজ্জনক। আশা করি উত্তরটা সবার মনে আছে। হ্যাঁ, এই বিপজ্জনক অবস্থাটাকেই আমরা বলছি অনুরণন বা রেজোনেন্স। তো এই অনুরণনের মতো শত্রুকে দমন করার উপায় কি? এখানেই আসে কম্পন নিয়ন্ত্রণ বা ভাইব্রেশন কন্ট্রোলের ধারণা। ইঞ্জিনিয়াররা কিছু অসাধারণ কৌশল ব্যবহার করে এই কম্পনকে একদম বশে রাখেন। চলুন সেই কৌশলগুলো সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। কম্পন নিয়ন্ত্রণের পদ্ধতিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্যাসিভ বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রণ, আর অন্যটা হলো অ্যাক্টিভ বা সক্রিয় নিয়ন্ত্রণ। দুটোই খুব স্মার্ট স্ট্র্যাটেজি। এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব সহজ। ভাবুন, নিষ্ক্রিয় বা প্যাসিভ কন্ট্রোল হলো একটা সাধারণ রেইনকোটের মতো। একবার পরে নিলে ওটা নিজে থেকেই বৃষ্টি থেকে বাঁচাবে, এজন্য আলাদা কোনো পাওয়ার বা শক্তির দরকার নেই। অন্যদিকে সক্রিয় বা অ্যাক্টিভ কন্ট্রোল হলো একটা স্মার্ট ছাতার মতো, যেটা সেন্সরের মাধ্যমে বুঝে নেয় কখন খুলতে হবে বা বন্ধ করতে হবে, আর এর জন্য ব্যাটারির পাওয়ার দরকার হয়। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? নিষ্ক্রিয় নিয়ন্ত্রণে কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সক্রিয় নিয়ন্ত্রণে কম্পিউটার ও মোটর চালানোর জন্য শক্তির প্রয়োজন হয়। এবার আমরা প্যাসিভ কন্ট্রোলের একটা অসাধারণ উদাহরণ নিয়ে কথা বলবো। এর নাম টিউনড মাস ড্যাম্পার বা সংক্ষেপে টিএমডি। এটা আসলে বিল্ডিংয়ের দুলুনিকে কমানোর জন্য ওর ভেতরে রাখা একটা বিশাল কাউন্টার দোলকের মতো কাজ করে। টিউনড মাস ড্যাম্পার আসলে আর কিছুই না, কয়েকশো টন ওজনের একটা বিশাল ব্লক, যা সাধারণত বিল্ডিংয়ের একদম ওপরের দিকে কেবল বা হাইড্রোলিক সিস্টেমের সাহায্যে ঝোলানো থাকে। এর একটাই কাজ, বিল্ডিংয়ের দুলুনিকে প্রশমিত করা বা ড্যাম্প করা। এটা কাজ করে কিভাবে? আচ্ছা, একটা চলন্ত বাসের কথা ভাবা যাক। বাসটা হঠাৎ ব্রেক কষলে আমাদের শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়ে, তাই তো? এটাই হলো জড়তা বা ইনার্শিয়া। ঠিক সেভাবেই যখন বাতাস বিল্ডিংটাকে ডান দিকে ঠেলে, তখন এই বিশাল টিএমডি ব্লকটা জড়তার কারণে তার উল্টো দিকে, মানে বাম দিকে সরে যায়। এই উল্টো দিকের মুভমেন্টটাই বিল্ডিংয়ের দোলনের শক্তিকে শোষণ করে নেয় আর ওকে শান্ত করে দেয়। বিষয়টা আরও সহজ করে বললে, এটা অনেকটা ক্রিকেটের একটা পারফেক্ট কাউন্টার অ্যাটাকের মতো। বিল্ডিং যেদিকে শক্তি প্রয়োগ করছে, টিএমডি ঠিক তার উল্টো দিকে শক্তি প্রয়োগ করে সেই প্রভাবটাকে প্রায় নষ্ট করে দেয়। উত্তরটা হলো, জড়তার কারণে টিএমডি বিল্ডিংয়ের দোলনের ঠিক উল্টো দিকে দোলে, আর এই কাউন্টার মুভমেন্ট বিল্ডিংয়ের কম্পনের শক্তিকে শোষণ করে নিয়ে দুলুনিটাকে কমিয়ে দেয়। এখন এই টিএমডি ডিজাইন করার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এর টিউনিং। টিএমডির দোলনের ফ্রিকোয়েন্সিটাকে বিল্ডিংয়ের স্বাভাবিক ফ্রিকোয়েন্সির সাথে একদম নিখুঁতভাবে মেলাতে হয়। এই টিউনিং যত নিখুঁত হবে,
টিএমডি তত ভালোভাবে কাজ করতে পারবে। এখানেই আসল ইঞ্জিনিয়ারিংয়ের কেরামতি। টিএমডির কাজটা সহজে মনে রাখার জন্য এই লাইনটা খুব কাজের। টিএমডি মানে টলমল মোশন দমায়, অর্থাৎ যা বিল্ডিংয়ে টলমল করা গতিকে দমন করে। বেশ সহজ, তাই না? তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবারে ঝালিয়ে নেওয়া যাক। আমরা শিখলাম যে প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা স্বাভাবিক কম্পাঙ্ক আছে। যখন বাইরের শক্তি যেমন বাতাস বা ভূমিকম্প এই কম্পাঙ্কের সাথে মিলে যায় তখন অনুরণন হয়, যা খুব বিপজ্জনক। এই সমস্যা মোকাবেলার জন্য ইঞ্জিনিয়াররা কম্পন নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করেন, যা দুই ধরনের, নিষ্ক্রিয় এবং সক্রিয়। আর টিএমডি হল নিষ্ক্রিয় নিয়ন্ত্রণের একটা চমৎকার উদাহরণ, যেটা টলমল মোশন দমায়। আমরা যা কিছু নিয়ে কথা বললাম এটা কিন্তু শুধু বইয়ের পাতার থিওরি নয়, এটা আগামী দিনের শহর নির্মাণের চাবিকাঠি। ভবিষ্যতের সিভিল ইঞ্জিনিয়াররা এই জ্ঞান ব্যবহার করেই আরও নিরাপদ এবং স্মার্ট শহর গড়ে তুলবে। একটা কথা মাথায় রাখা খুব দরকার, ভাইব্রেশন কন্ট্রোল শুধু একটা বিল্ডিংকে রক্ষা করে না, এটা আসলে মানুষের জীবন বাঁচায় এবং আমাদের শহরগুলোকে প্রকৃতির সামনে আরও বেশি সহনশীল বা রেজিলিয়েন্ট করে তোলে। এটা একটা বিশাল দায়িত্ব। তাই প্রশ্নটা হলো, আগামী দিনের ইঞ্জিনিয়াররা কিভাবে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন সব বিল্ডিং ডিজাইন করবে যেগুলো শুধু একটা কাঠামো নয়, বরং এক একটা জীবন্ত সত্তার মতো, যারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। এই ভাবনাটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই ভাবতে হবে, কারণ ভবিষ্যৎ তাদেরই হাতে।